আগে ছবি লইলেন, স্টিল ছবি নিয়ে চলে যান। ছবি লইলেন ওকে আমরা যাই। রেডি সবাই? একটু সামনে ভাই, সবাই রেডি? ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই জানেন যে আমাদের অনশনের 150 ঘন্টা পেরিয়ে গেছে। আমরা প্রায় 28 জন এখনো উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনরত আছি। আমরা এখনো দৃঢ় প্রতিজ্ঞ যে এই নির্লজ্জ বেহায়াবিধির পদত্যাগের আগ পর্যন্ত আমাদের অনশন অব্যাহত থাকবে। কিন্তু এর আগে আমরা অনশনকারীরাই নিজেদের মধ্যে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি যে কিছু প্রচারণা বা আসলে অনেক কথা হচ্ছে বিভিন্ন জায়গায়, এগুলোর একটু জবাব দেওয়া দরকার বা এগুলোর প্রেক্ষিতে আমাদের বক্তব্য কি ওই ব্যাপারগুলোর প্রেক্ষিতে সবার সামনে জানানো। আমরা যখন থেকেই এই উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছি তখন থেকে আমরা সব জায়গায় একটা দুর্ভাগ্যজনক প্রবণতা লক্ষ্য করেছি, যে বলা হচ্ছিল যে এই জেভিসি 4 বছর ধরে এত ভালো বিশ্ববিদ্যালয় চালালেন, এত উন্নয়ন করলেন বিশ্ববিদ্যালয়ে, আমরা হঠাৎ করে একটা মানে সো-কল্ড বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কেন হঠাৎ করে তার পদত্যাগের দাবিতে এত তো ওই ব্যাপারেই আমরা মনে করেছি যে এই ভিসি, বর্তমান ভিসি ফরিদউদ্দিন আহমদ গত 4 বছরে তার মেয়াদে থাকাকালে তিনি কী কী উন্নয়ন করেছেন আমাদের দৃষ্টিতে সেটার একটা ফিরিস্তি দেওয়া। তো ওখান থেকেই আসলে আমরা শুরু করতে চাই। আপনারা সবাই জানেন যে প্রতিষ্ঠার পর থেকেই আমাদের এই বিশ্ববিদ্যালয় সারা দেশে এক প্রকার মানে মুক্ত চিন্তা চর্চার একটা সূতিকাগার ছিল। আমরা দেখেছি দেশের যে কোনো ক্রান্তি লগ্নে আমাদের শিক্ষার্থীরা তাদের দেশের মানুষ তাদের কাছ থেকে যে ভূমিকা এক্সপেক্ট করে, অনেক সময় আমাদের শিক্ষার্থীদের ভূমিকা সেই এক্সপেকটেশনকেও ছাড়িয়ে গেছে। ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষার্থীদের অবদানে আমাদের বিশ্ববিদ্যালয়ে এক ধরনের ওপেন কালচার গড়ে উঠেছিল। কিন্তু এই ভিসি এসে গত 4 বছরে আমাদের বিশ্ববিদ্যালয়ে এক প্রকার তালেবানি কালচার কায়েম করেছে। আমরা আসলে এগুলো নিয়ে আলাপ করতে চাচ্ছিলাম না এই সময়, যেহেতু আমাদের ওই পুলিশি অ্যাকশন বা আমাদের উপর যে হামলা হলো ওইটার পরিপ্রেক্ষিতেই আমরা আন্দোলনে নেমেছিলাম। আমরা ওই অতীতের ইস্যুগুলো নিয়ে আর ঘাটাঘাটি করতে চাচ্ছিলাম না। কিন্তু সবখানে এগুলো নিয়ে যখন এত আলোচনা হচ্ছে আমরা ভাবলাম যে আমাদের এখন এগুলো নিয়েও আমাদের অবস্থান পরিষ্কার করা দরকার। তো তিনি তালেবানি কালচার বলতে আমরা যেটা বোঝাচ্ছি আসলে আমরা কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনারা সবাই জানেন যে 2013 সালে অপরাধের বিচারের দাবিতে আমাদের বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর সবচেয়ে বড় আলপনা আঁকা হয় আমাদের বিশ্ববিদ্যালয়ের রাস্তায়। আর এই ভিসি দায়িত্ব নেওয়ার পরপরই প্রথম যে কাজটা করেন সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রোড পেইন্টিং নিষিদ্ধ করা। এখন বাংলাদেশের মতো একটি দেশে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেখানে শিক্ষার্থীরা সবাই প্রাপ্তবয়স্ক, তাদের আলাদা আলাদা নিজস্ব চিন্তার জগৎ আছে, এই বিশ্ববিদ্যালয়ে কেন মানে রাস্তায় রোড পেইন্টিং নিষিদ্ধ করতে হবে সেটা শিক্ষার্থীদের মাথায়। তো আমাদের আন্দোলন করে আমাদের রোড পেইন্টিংয়ের অধিকার আদায় করতে হবে। এরপর তিনি যেটা করেছেন
বিশ্ববিদ্যালয়ে মানে আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় যেখানে প্রাপ্ত বয়স্ক ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, আমরা সবাই কিন্তু বাংলাদেশের নাগরিক, মানে আমরা ভোটাধিকার প্রাপ্ত নাগরিক। তিনি এই বিশ্ববিদ্যালয়ে এসেই ছাত্রীদের, আমাদের ছাত্রী হলে মানে ছাত্রীদের প্রবেশ নিষেধের ক্ষেত্রে নানা ধরনের তালেবানি রুল তিনি কায়েম করেছেন। যেমন রাত একটা নিধি 8টা, ধরেন 8টার 7টার পর ছাত্রীরা বাংলাদেশ মানে ওদের হল থেকে বেরোতে পারবে না, বা বেরোলেও তাদেরকে নানা অথরিটি থেকে অনুমতি নিতে হবে। এবং এরপরও যেসব শিক্ষার্থীরা 7টা বা ওই নির্দিষ্ট সময়ের পর হলে ঢুকতে গেলে তাদের সাথে নানা ধরনের মোরাল পুলিশিং করা হয়েছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মতো একটা জায়গায়, বাংলাদেশে কিন্তু সাংবিধানিকভাবে নারী পুরুষের সমান অধিকার স্বীকৃত, সেই দেশের একটা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে একজন উপাচার্য কিভাবে মানে মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের চলাফেরার ক্ষেত্রে এরকম বিধিনিষেধ আরোপ করতে পারে। এরপর মেয়েদের সম্পর্কে তার যে মনোভাব, আপনারা কিছুদিন আগেই একটা অডিও ক্লিপে তার বিভিন্ন মন্তব্য দেখেছেন। আমরা সে ব্যাপারে যেতে চাই না, তার যে মেয়েদের ব্যাপারে তার যে নিচু মানসিকতার বহিঃপ্রকাশ, সেটা আমরা দেখেছি। এছাড়াও আমাদের এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ে এই ব্যাপারটা নিয়ে আন্দোলনও হয়েছে যে কেন ছাত্রছাত্রীদের মানে ছাত্রীদের জন্য বা মহিলাদের জন্য কেন আলাদা নিয়ম। এবং বিভিন্ন সময়ে তার সাথে যখন আলাপ করতে গিয়েছে ছাত্রছাত্রীরা এইসব ব্যাপারে, তাদেরকে নানা ধরনের অপমানজনক কথা বলা হয়েছে, ছাত্রীদের সম্পর্কে স্পেশালি বিভিন্ন ধরনের অসম্মানজনক কথা বলা হয়েছে। এছাড়াও আমরা লাইব্রেরির ইস্যুটা নিয়ে, আমাদের বিশ্ববিদ্যালয়ে একসময় লাইব্রেরি রাত 8টার মধ্যে বন্ধ হয়েছে। আমরা এই সময় যখন বাড়ানোর জন্য তার কাছে আবেদন করেছি, তখনও তিনি এইসব নানা ধরনের এই ধরনের ছাত্রছাত্রীদের ব্যক্তিগত বিষয় নিয়ে নানা ধরনের কুরুচিপূর্ণ প্রশ্ন করা থেকে শুরু করে, এছাড়াও ছাত্রদের ভালো বিশ্ববিদ্যালয়ে তো আসলে সব শিক্ষার্থীর যে ফলাফল ভালো হবে তা না, কারোর রেজাল্ট ভালো হবে, কারোর রেজাল্ট খারাপ হবে, আমাদের সবার লেখাপড়ার ধরন তো একই না। কিন্তু তিনি এই বিশ্ববিদ্যালয়ে যেটা করেছেন, তিনি বিশ্ববিদ্যালয়ে অপেক্ষাকৃত খারাপ রেজাল্ট তাদেরকে আলাদা একটা ক্যাটাগরিতে তিনি বিচার করেন, যাদের রেজাল্ট ভালো তাদের একটা ক্যাটাগরিতে বিচার করেন। কেউ কথা বলতে গেলে তাকে এইভাবে বলেন যে তোমার রেজাল্ট তো ভালো না, তোমার কথা মানে তোমাদের সাথে তো আমি কথা বলি। তো লাইব্রেরির সময়সীমা বাড়াতে গিয়েও আমরা মানে লাইব্রেরির মতো একটা আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য লাইব্রেরি কতটা গুরুত্বপূর্ণ, লাইব্রেরিতে সময় কাটানো বা লাইব্রেরিতে কাজ করা, এটা আপনারা সবাই জানেন। তো বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ে যেটার মুক্ত চিন্তার সূতিকাগার হওয়ার কথা, সেই দেশের লাইব্রেরিতে আমাদের লাইব্রেরির টাইম বাড়ানোর জন্য আমাদের 18-19 দিন ধরে আমাদের আন্দোলন করতে। এরপরও তিনি মানে পুরোপুরি মেনে নেননি আমাদের দাবি। তো এরপর হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে আমরা তো সবাই আসলে এটা তো একটা গণ বিশ্ববিদ্যালয়, আমরা সবাই এখানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসি। তো এই বিশ্ববিদ্যালয়ে আমাদের ক্যাম্পাসে থাকাকালীন সময়ে আমাদের যে খাবারের চাহিদা, সেটা আসলে বেশিরভাগই মিত্র বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন টং দোকানগুলো আছে এগুলো থেকে। তিনি গত 1-2 বছরে যেটা করেছেন, বিশ্ববিদ্যালয়ে যত টং আছে সব তুলে দিয়েছেন একদম বিনা নোটিশে। যে টং দোকান চালাতো যে মামারা আমাদের 20-30 বছর ধরে তারা আমাদের ছাত্রছাত্রীদের সুখে দুঃখে সহায় ছিল, তাদেরকে এক প্রকার বিনা নোটিশে বিনা ক্ষতিপূরণে তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের সব টং তুলে দিয়েছেন। এবং ওই টংগুলো ছিল এক প্রকার আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে সংস্কৃতি চর্চা, আমাদের নিজেদের মধ্যে নানা ধরনের বন্ধন গড়ে ওঠা, এসবের একটা মানে মূল কেন্দ্র ছিল এই টংগুলো। তো তিনি টং তুলে দিয়েছেন এবং সেই টংয়ের যখন আমরা টংগুলো প্রতিস্থাপনের দাবিতে প্রায় 2500 গণস্বাক্ষর সহ আমরা তার কাছে এক প্রকার ধর্ণা দিয়েছিলাম, তিনি মানে ভ্রুক্ষেপই করেন। টং উঠিয়ে দেওয়ার কালচার থেকে আসলে মূলত আপনারা ইতিমধ্যেই আমাদের প্রশাসনিক অথবা অন্যান্য যে মহোদয়দের শ্রেণী বিদ্বেষ সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। কারণ আমাদেরকে যখন টং উঠিয়ে দেওয়া হয়েছে তখনও বলা হয়েছে যে
টং ব্যাপারটাই হচ্ছে খুবই নিম্ন শ্রেণীর মানুষেরাই টং ব্যবহার করে। শুরু থেকেই যেখানে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণী সচেতনতামূলক আচরণে অভ্যস্ত ছিল, এই তিলে তিলে করে শ্রেণী বিদ্বেষটাও আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬২টার উপরে সাংস্কৃতিক সংগঠন রয়েছে, বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে। এই ভিসি ফরিদউদ্দিন, এই নির্লজ্জ ভিসি ফরিদউদ্দিন তালেবানি কালচার পর্যায়ক্রমে চালিয়ে যাওয়ার জন্য প্রথমে যে জায়গায় হাত দিয়েছে সেটা হচ্ছে সাংস্কৃতিক সংগঠনগুলোর উপরে। আমাদের সাংস্কৃতিক সংগঠনগুলোর একটি মেজর জায়গা ছিল হচ্ছে ফ্লোর পরিচালনা করার জন্য আসলে রুমের বরাদ্দ দেওয়ার একটা ব্যাপার ছিল। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের সেন্ট্রাল অডিটোরিয়াম, সেগুলো বরাদ্দ দেওয়ার ব্যাপার ছিল। সেই বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে এক ধরনের রেস্ট্রিকশনস তিনি জারি করেছেন, এবং সেই রেস্ট্রিকশনসগুলোর জন্য কিন্তু আমাদের যখন আমরা 19 সালে যে 5 দফা যে দাবি আমরা আন্দোলনটা করেছিলাম, সেই 5 দফা দাবির মধ্যে এটাও একটা ছিল যে আমাদের যে ক্লাসরুমগুলো অথবা যে বিভিন্ন অডিটোরিয়ামগুলোর মধ্যে যে মানে অর্থর বরাদ্দের যে করা হয়েছে সেটা যেন তুলে দেওয়া হয়, যাতে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো আমরা আবার স্বাচ্ছন্দ্যে চালিয়ে যেতে পারি। আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোকে সংকুচিত করার জন্য বিভিন্ন ধরনের মানে কৃত্রিম প্রেশারাইজ করা হতো বিভিন্ন বিভাগের মাধ্যমে। সেই কৃত্রিম প্রেশারাইজগুলোও যেন তুলে দেওয়া হয়, সেটাও আমরা সেই সময় দাবি দেওয়ার মাধ্যমে আসলে তার কাছে জানিয়েছিলাম। আমাদের আরেকটা জিনিস নিয়ে আসলে আমাদের ভিসি মহোদয় স্যার খুবই উচ্চস্বরে বলে থাকেন, সেটা হচ্ছে অনলাইন ক্লাস, যেটা আসলে পুরোপুরি একটা ডাহা মিথ্যাবাজি কথাবার্তা। কারণ অনলাইন ক্লাসে আমাদের ইতিমধ্যেই আমাদের শিক্ষার্থীরা একটা জরিপ চালিয়েছিল অনলাইন ক্লাস করোনাকালীন সময়ে, এবং সেখানে আমরা জরিপের মাধ্যমে আমরা দেখেছি যে 10 থেকে 12% ক্লাস নিয়ে মানে একটা সিলেবাসের মানে একটা সেমিস্টারে 10 থেকে 12% ক্লাস নিয়ে একটা সেমিস্টারের সমাপ্তি ঘোষণা করা হয়েছে, যেখানে প্রায় 70-র কাছাকাছি স্টুডেন্ট অনুপস্থিত ছিল। তাও তিনি ঘোষণা করেছেন যে তিনি নাকি সফলভাবে অনলাইন ক্লাসের কার্যক্রম চালিয়েছেন এবং সেটা সারা বাংলাদেশে ঢোল পিটিয়েছে। এমনকি কিছু কিছু বিভাগকে করোনাকালীন সময়ে বাধ্য করা হয়েছে যেন তারা সশরীরে পরীক্ষা নেয়। এবং সর্বশেষ যে করোনাকালীন সময়ে যে সর্বশেষ নৃশংসতা উনি দেখিয়েছেন সেটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি মামলা। একটা শিক্ষার্থীকে শুধুমাত্র অনলাইন ক্লাসের, আমাদের যখন অনলাইন ক্লাসের এই বৈষম্যমূলক কার্যক্রম চালানো হচ্ছিল, তখন আমাদের শিক্ষার্থীরা একটা অনলাইন ক্লাসের এই বৈষম্যমূলক কার্যক্রম যাতে না চালানো হয় সেই জন্য একটা আন্দোলন গড়ে চলেছিল। সেই আন্দোলনের একজনকে ডিজিটাল সিকিউরিটি মামলা দিয়ে হেনস্থা করা হয়েছে, এবং হেনস্থা করার পরে আমাদের সেই মামলা কেন্দ্রিকও আমাদের একটা দীর্ঘদিন প্রায় 18 দিন একটা অনলাইন কেন্দ্রিক আমাদের একটা আন্দোলন হয়, এবং সেই আন্দোলনের চাপের মুখে এই নির্লজ্জ প্রশাসন, এই নির্লজ্জ ভিসি হচ্ছে সেই মামলা প্রত্যাহার করার জন্য চিঠি দিতে বাধ্য হয়। আরেকটা ব্যাপার যেটা টঙের ব্যাপারে তো বললাম, টঙগুলো তুলে দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল শিক্ষার্থীদের জন্য খাদ্য সংকট তৈরি করেছেন। এর পরিবর্তে তিনি যেটা করেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ক্যাফেটেরিয়া, তিনি বলেছেন যে এই যে সেন্ট্রাল ক্যাফেটেরিয়াই তো মানে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর খাবারের যোগান দিতে পারে, যেটা মানে ডাহা মিথ্যা কথা আসলে। এবং ওই ক্যাফেটেরিয়াই এক প্রকার মানে খাবারের দাম মানে এগুলো ছিল শিক্ষার্থীদের মানে ধরা ছোঁয়ার বাইরে। তো শিক্ষার্থীরা যখন তার সাথে এই ব্যাপারে আলাপ করতে গেছেন যে এখানে দাম বেশি কেন, তখন তার মন্তব্য ছিল এরকম যে যাদের এত টাকা দিয়ে খাওয়ার সামর্থ্য নাই তাদের খাওয়ার দরকার নেই। এরপর যেটা আমাদের তিনি সবসময় উন্নয়ন করে মানে এক প্রকার তো সবসময় ঢোল পেটায়। আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবহন সমস্যা গত 3-4 বছর ধরে যেটা প্রকট হয়ে উঠেছে, আপনারা দেখবেন আমাদের ক্যাম্পাস চলাকালীন শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বাসগুলোতে মানে এক প্রকার বাঁদর ঝোলা ভিড়, মানে এত ভিড়ের মধ্যেও শিক্ষার্থীরা এরপরও সব শিক্ষার্থীর জায়গা হয় না ওখানে, মানে দাঁড়িয়ে বসে ঝুলে এভাবে মানে ওখানে ওইভাবেও জায়গা হয় না সব শিক্ষার্থী। আর আবার তিনি শিক্ষকদের জন্য ব্যবস্থা করে, শিক্ষকদের জন্য আবার তিনি মানে যতটুকু প্রয়োজন এর চেয়েও বেশি বাসের ব্যবস্থা করেছেন, যেগুলো আবার এসি বাস মানে শীততাপ নিয়ন্ত্রিত বাস। তো এগুলো গত 4 বছরে আমাদের যেগুলো সবখানে প্রচার হচ্ছে যে তিনি 4 বছরে মানে আমাদের বিশ্ববিদ্যালয়কে পাল্টে দিয়েছেন।
তো তিনি বিশ্ববিদ্যালয়কে কিভাবে পাল্টে দিয়েছেন গত 4 বছরে, এটার একটা ফিরিস্তি আমরা দিলাম। আমাদের এটার উদ্দেশ্য ছিল যে আমাদের এখনকার যে আন্দোলন সেটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা ওই কিছুদিন আগের যে আমাদের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর বিনা উস্কানিতে যে হামলা হলো, আমাদের উপর গুলি চালানো হলো, আমাদের উপর গ্রেনেড চালানো হলো, সেই হামলার একটা বিশাল ভূমিকা তো এই আন্দোলনে আছেই। তো সাথে সাথে এর আগের যে গত 4 বছর ধরে শিক্ষার্থীদের যে ক্ষোভ জমছিল তার উপর আমরা বলবো আমাদের এখনকার যে আন্দোলন এটা হচ্ছে শিক্ষার্থীদের এক প্রকার পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। ওখান থেকে আমাদের ইচ্ছা ছিল যে গত 4 বছরে তিনি কি করেছেন তার একটা ফিরিস্তি আমরা দেব। এখন আমাদের তো আমাদের অনশন জারি আছে 150 ঘন্টারও বেশি সময় ধরে। এখন এই ঘটনার প্রেক্ষিতে আমরা সুনির্দিষ্টভাবে কেন তার পদত্যাগ চাই এটা একটু ব্যাখ্যা করতে চাই। এটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় আসলে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নির্বাহী ক্ষমতা কিন্তু উপাচার্য। এই উপাচার্যের সম্মতি ছাড়া আমরা সবাই জানি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা পাতাও নড়ে না তার সম্মতি। তো তিনি কিভাবে, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দাবিতে উপাচার্যকে কোনো ভবনে অবরুদ্ধ করার ঘটনা কিন্তু নতুন নয়। এর আগেও আমরা দেখেছি অনেকবার ছাত্ররা বিভিন্ন দাবিতে উপাচার্যদের অবরুদ্ধ করেছেন। তারা তখন শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করে বিভিন্ন ধরনের সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছেন। কিন্তু ইনি হচ্ছেন প্রথম উপাচার্য যিনি অবরুদ্ধ অবস্থায় তার যেই শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করেছে তাদের শায়েস্তা করার জন্য ক্যাম্পাসের বাইরে থেকে পুলিশ ডেকে এনেছেন এবং বিভিন্ন রায়ট পুলিশ নিয়ে এসেছেন, জল কামান সাথে রায়ট কার সহ। তো এই ঘটনা আসলে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নজির। আমরা বলতে চাই যে উপাচার্য তার শিক্ষার্থীদের ভিড়ের মাঝে নিজেকে নিরাপদ মনে করেন না, সেই উপাচার্যের তো একটা ক্যাম্পাসে আসলে থাকার দরকার না। তিনি যখনই পুলিশ ডেকেছেন তখনই আসলে তিনি এই ক্যাম্পাসে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। এরপর এখন বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে যে পুলিশকে কে অর্ডার দিয়েছে ওখানে শিক্ষার্থীদের উপর এই অ্যাকশন নেওয়ার জন্য। এই ব্যাপারে আমাদের অবস্থান হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কিন্তু পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই। তো পুলিশি যে অ্যাকশন আমাদের উপর এটার দায়ও উপাচার্য যাই করে থাকুন পুরোপুরি দায়ী উপাচার্য। তো এখান থেকেই আসলে আমাদের এই আন্দোলনের মূল যে দাবি সেটা আমরা করেছি আর কি সম্মতিক্রমে, যেটা এতদিন ধরে আমরা বারবার বলে এসেছি। আমরা যদি আজকের প্রসঙ্গে একটু চলে আসি আর একটু আমাদের তো ওই যে আজকে আমরা দেখেছিলাম যে আপনারা একবার অনশন ভাঙনের ক্ষেত্রে আপনাদের যারা আছেন আন্দোলনরত সহকর্মীরা বা সতীর্থরা একবার চেষ্টা চালিয়েছিলেন, আমাদেরকে বলেছিলেন 1 ঘন্টা পরে আবার তারা সভা করে এসে গোল চত্বরে আবার আসবেন। সেইটুকু কতটুকু অগ্রগতি হলো আমরা যদি একটু জানতে পারি। সেটার ক্ষেত্রে আমাদের বাকি অনশন যারা করছেন না সেই সহযোদ্ধারা নিশ্চয়ই আমাদের প্রতি আসলে সহমর্মিতা এবং এক প্রকার সহানুভূতি থেকেই তারা আমাদের সেই অনুরোধ করেছেন। আমরা অনশনকারীরা নিজেদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপাতত অনশন থেকে সরে আসবো না। আমরা একটা দাবিতেই তো এই অনশনে বসেছি যে এই উপাচার্যকে আমরা উৎখাত করব। আচ্ছা, একটা সম্পূর্ণ প্রশ্ন যে যেহেতু আপনারা কন্টিনিউ করবেন সেহেতু এই আপনাদের অনশনে কি আরও কেউ যোগ দেবে কিনা, সেটা আসলে আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিব। আপনারা দেখেছেন আমরা প্রথমে বসেছিলাম 24 জন, পরে আমাদের সাথে আরও 5 জন হয়েছে, যার মধ্যে ওই 24 জনের মধ্যে একজন পারিবারিক সমস্যার কারণে তাকে একটু অনশন ছেড়ে যেতে হয়েছে। তো আমরা টোটাল 28 জন ছিলাম। তো এইভাবে হয়তো আমরা উড়িয়ে দিচ্ছি না, সামনে আমাদের সাথে আরও যুক্ত হতে পারে। আমাদের যে সব কথার সারমর্ম এটাই ছিল যে উপাচার্য তার শিক্ষার্থীদের এবং ভাইস চ্যান্সেলর কিভাবে ভাইস চ্যান্সেলরের নির্দেশে ক্যাম্পাসে পুলিশ এসেছে এবং তারা অ্যাকশন নিয়েছে বিবরণ আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন, এবং কিভাবে বিনা উস্কানিতে হামলা হয়েছে, শিক্ষার্থীদের দিক থেকে যে কোনো ধরনের কোনো ধরনের
অ্যালিগেশন ছিল না সেটা আপনারা ক্লিয়ারলি বিভিন্ন ভিডিওতে দেখেছেন, এখনো বিভিন্ন ধরনের ভিডিও আসছে। আমাদের আজকের প্রেস ব্রিফিংয়ের মর্ম হচ্ছে এটাই যে আমরা আগের কথাগুলোই আসলে যে উপাচার্য তার শিক্ষার্থীদের ভিড়ের মাঝে নিজেকে নিরাপদ মনে করেন না, আমরা মনে করি সেই উপাচার্য ঠিক মানে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকার নৈতিক অধিকার হারান এবং তিনি যেভাবে আমাদের শিক্ষার্থীদের উপর যে মানে যে নির্মম হামলাই মানে তিনি যেভাবে মদত দিয়েছেন সেটা থেকে আসলে আমাদের আসলে আর কোনো উপায় ছিল না। আমরা এখনো সেই দাবিতে আমরা এখনো অটল আছি এবং আমাদের আন্দোলন এবং আমাদের যে এটা উপাচার্যের পদত্যাগ আমরা শুধুমাত্র এই যে ওনারা অনশন কন্টিনিউ করবে, যেটা আমাদের প্যাকেটের মধ্যে আছে। না আচ্ছা দর্শক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসির বাসভবনে অনশনরত শিক্ষার্থীরা প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে যে তারা অনশন ভাঙবে না, তাদের অনশন চলবে আগের মতো, তাদের সেই আন্দোলন এক দফা আন্দোলন তাদের অব্যাহত থাকবে। আপনারা ভালো থাকুন। দর্শক, আপনাদেরকে জানাচ্ছি যে অনশনরত শিক্ষার্থীরা তারা ঘোষণা দিয়েছিল যে অনশন তারা ভাঙবে, কিন্তু এই মুহূর্তে প্রেস ব্রিফিংয়ে অনশনরত শিক্ষার্থীরা জানিয়েছে যে তারা অনশন ভাঙবে না, তাদের অনশন চলবে। ধন্যবাদ।